আমরা আজকে একটা বেশ বড় আর বেশ জটিল বিষয় নিয়ে কথা বলবো, ইসলামী শাসন ব্যবস্থা। আমাদের হাতে ইসলামী শাসন ব্যবস্থা মূলনীতি ও আধুনিক প্রয়োগ বইয়ের কিছু অংশ আছে। তো চলুন এই বইটার সাহায্য নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আমাদের আজকের মিশন হলো একটা বড় প্রশ্নকে ব্যবচ্ছেদ করা। একটা সপ্তম শতাব্দীর শাসন ব্যবস্থার আদর্শ কি, মানে একবিংশ শতাব্দীর বাস্তবতার সাথে আদৌ খাপ খায়, নাকি এটা শুধুই একটা ইউটোপিয়ান ধারণা? আমাদের হাতে থাকা লেখাগুলো বলছে উত্তরটা হ্যাঁ এবং না, দুই হতে পারে। আর এই হ্যাঁ আর নায়ের মাঝখানের যে ধূসর জায়গাটা, ওটাই কিন্তু সবচেয়ে আকর্ষণীয়। কারণ বিষয়টা তো শুধু কিছু নিয়মকানুন বা আইনের সমষ্টি নয়, এর পেছনে একটা নির্দিষ্ট দর্শন কাজ করে। কিভাবে একটা নৈতিক, একটা ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা যায়। আমাদের আজকের কাজ হবে সেই দর্শনটা বোঝা এবং আজকের পৃথিবীর কঠিন বাস্তবতার কোষ্ঠীপাথরে তাকে একটু ঘষে দেখা। ঠিক, তাহলে চলুন শুরু করা যাক এর একেবারে গোড়া থেকে। এই বই অনুযায়ী পুরো ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে মূলত তিনটে স্তম্ভের ওপর: নৈতিক ও সামাজিক কাঠামো, আইন ও বিচার, আর অর্থনীতি। প্রথমে যদি সামাজিক দিকটা দেখি, এখানে জাকাতের কথা বলা হয়েছে, যা ধনীদের সম্পদ থেকে একটা নির্দিষ্ট অংশ গরিবদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা। এটা তো বেশ পরিচিত একটা ধারণা, তাই না? পরিচিত, কিন্তু বইটিতে একটা দারুণ সংযোগ তৈরি করা হয়েছে। আমরা সাধারণত ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রকে একটা আধুনিক পশ্চিমা ধারণা বলে মনে করি, কিন্তু এই বই বলছে এর মূল দর্শন, অর্থাৎ রাষ্ট্রের কোষাগার থেকে নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এটা নতুন কিছু নয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর শাসনামলে রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মাল ঠিক এই কাজটাই করত। সেখান থেকে শুধু দরিদ্র নয়, এতিম, বিধবা, এমনকি অমুসলিম নাগরিকদেরও নিয়মিত ভাতা দেওয়া হতো। তার মানে এই ধারণাটির একটা সম্পূর্ণ ভিন্ন ঐতিহাসিক এবং নৈতিক উৎসও আছে, যা আজকের আলোচনায় প্রায়ই উপেক্ষা করা হয়। তার মানে এটা শুধু ব্যক্তিগত দান নয়, বরং একটা প্রাতিষ্ঠানিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বইটা কি বলছে? আজকের দিনে এটা কতটা কার্যকর? আজকের অর্থনীতি তো অনেক বেশি জটিল। ঠিক এখানেই বইটির বাস্তববাদী দিকটা ফুটে ওঠে। লেখকরা বলছেন, আজকের যুগের পূর্ণ সুফল পেতে হলে জাকাত ব্যবস্থাকে অনেক বেশি প্রাতিষ্ঠানিক আর স্বচ্ছ হতে হবে। শুধু ব্যক্তিগত উদ্যোগে এটা সম্ভব না। একটা দেশের পুরো অর্থনৈতিক কাঠামোর সাথে একে যুক্ত করতে হবে, যাতে এর মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ বা ধরুন কর্মসংস্থান তৈরির মতো বড় প্রকল্প হাতে নেওয়া যায়। নইলে এটা শুধু প্রতীকী ব্যাপার হয়েই থেকে যাবে। তার মানে সামাজিক নিরাপত্তার একটা শক্ত ভিত্তি এখানে আছে। কিন্তু এই নিরাপত্তা বা জাকাতের মতো অর্থনৈতিক নীতিগুলো কার্যকর করতে তো একটা শক্তিশালী আইন ও বিচার ব্যবস্থা দরকার, তাই না? যা নিশ্চিত করবে যে নিয়মগুলো সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আমাদের সূত্র বলছে এটাই ছিল এই ব্যবস্থার দ্বিতীয় স্তম্ভ। আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় কিছু উদাহরণ রয়েছে। মূল ভিত্তিই হল আইনের চোখে সবাই সমান। বইটিতে একটি বিখ্যাত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যা এই নীতিটিকে জীবন্ত করে তোলে। একবার খলিফা হজরত আলী রাজিয়াল্লাহ এর একটি বর্ম হারিয়ে যায় এবং তিনি একজন ইহুদি নাগরিকের কাছে সেটি দেখতে পান। মামলা যখন আদালতে গেল, বিচারক খলিফার কাছে সাক্ষী চাইলেন। খলিফা নিজের ছেলে এবং ভৃত্যকে সাক্ষী হিসেবে আনলে বিচারক তা প্রত্যাখ্যান করেন, কারণ আইন অনুযায়ী ছেলের সাক্ষ্য বাবার পক্ষে গ্রহণযোগ্য নয়। শেষ পর্যন্ত প্রমাণের অভাবে বিচারক খলিফার বিপক্ষে আর সেই ইহুদি নাগরিকের পক্ষে রায় দেন। এটা তো অবিশ্বাস্য। রাষ্ট্রের প্রধান একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলায় হেরে যাচ্ছেন। এর প্রতীকী গুরুত্ব তো অমোঘ। ঠিক, এর দুটো বড় প্রভাব আছে। প্রথমত, এটা বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা তৈরি করে। দ্বিতীয়ত, এটা শাসককে একটা স্পষ্ট বার্তা দেয় যে তিনিও আইনের ঊর্ধ্বে নন, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ কমায়। তবে বইটিতে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তোলা হয়েছে। এই পুরো ব্যবস্থাটা ভীষণভাবে নির্ভর করে শাসকের ব্যক্তিগত নৈতিকতা বা তাকওয়ার ওপর। হজরত আলীর মতো শাসক ছিলেন বলেই এমন রায় সম্ভব হয়েছিল। কিন্তু শাসকের মধ্যে যদি সেই সততা না থাকে, তখন কি হবে? অর্থাৎ ব্যবস্থাটা যতটা না নীতির ওপর দাঁড়িয়ে আছে, তার চেয়ে বেশি দাঁড়িয়ে আছে সেই নীতি প্রয়োগকারী ব্যক্তির ওপর। এখানেই আদর্শ আর বাস্তবের ফারাকটা তৈরি হয়। আচ্ছা, তৃতীয় স্তম্ভ অর্থাৎ অর্থনীতির বিষয়ে আসি। সুদ বা রিবা নিষিদ্ধ করার দর্শনটা কি? এটা তো আধুনিক অর্থনীতির একেবারে কেন্দ্রে রয়েছে।
বইটির ব্যাখ্যা অনুযায়ী এর মূল দর্শন হল অর্থ নিজে থেকে অর্থ তৈরি করতে পারে না। টাকাকে অবশ্যই কোনো বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে যেমন ব্যবসা বা শিল্পে বিনিয়োগ করতে হবে। সুদভিত্তিক ব্যবস্থায় পুঁজি অনেক সময় অনুৎপাদনশীল খাতে, ধরুন ফটকাবাজিতে ব্যবহৃত হয়, আর ঋণ গ্রহীতাকে দেনার দায়ে জর্জরিত করতে পারে, ব্যবসার লাভ হোক বা না হোক। এর বিকল্প হিসেবে ইসলামিক ব্যাংকিংয়ে মুদারাবা বা মুশারাকার মতো মডেলের কথা বলা হয়, যেখানে ব্যাংক এবং গ্রাহক ব্যবসার অংশীদার হয়। লাভ হলে দুজনেই ভাগ করে নেয়, লোকসান হলেও দুজনই বহন করে, মানে ঝুঁকিটা ভাগ হয়ে যায়। এটা একটা ইন্টারেস্টিং দিক। তার মানে সূত্রটি বলছে যে ইসলামিক ব্যাংকিং শুধু সুদকে হারাম বলে এড়িয়ে যায় না, বরং পুঁজি এবং ঝুঁকির মধ্যে একটি ভিন্ন সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। এটা প্রচলিত ব্যাংকিংয়ের চেয়ে মৌলিকভাবে আলাদা একটা দর্শন। বেশ, আমরা তাহলে ৩টি মূল ভিত্তি নিয়ে কথা বললাম, কিন্তু এবার সেই মিলিয়ন ডলারের প্রশ্নে আসি। এই নীতিগুলো আজকের এই বহুসাংস্কৃতিক বিশ্বায়িত পৃথিবীতে কতটা বাস্তবসম্মত? এবং এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো সামনে আসে। প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হল বহুধর্মীয় সমাজ। একটি মুসলিম প্রধান দেশে ইসলামী আইন প্রয়োগ করা হলে অমুসলিম নাগরিকদের অধিকার কিভাবে সুরক্ষিত হবে? তাদের ব্যক্তিগত, পারিবারিক বা ধর্মীয় আইন কি অক্ষুণ্ণ থাকবে? এগুলো খুবই জটিল প্রশ্ন। বইটিতে এর কোনো সমাধানের ইঙ্গিত দেওয়া হয়েছে? হ্যাঁ, এখানে ইজতেহাদ বা যুগোপযোগী ব্যাখ্যার ধারণার কথা বলা হয়েছে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে কুরআন ও সুন্নাহর মূল নীতির উপর ভিত্তি করে নতুন সমাধান খোঁজা। ঐতিহাসিক উদাহরণ হিসেবে অটোমান সাম্রাজ্যের মিল্লাত সিস্টেমের কথা বলা যায়, যেখানে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হতো। তবে লেখকরা স্বীকার করছেন যে আজকের আধুনিক জাতিরাষ্ট্রের কাঠামোতে এটা প্রয়োগ করা অনেক বেশি কঠিন। কিন্তু ইজতিহাদের ধারণাটি তো বেশ জটিল। সূত্র কি এ বিষয়ে কিছু বলছে যে এই যুগোপযোগী ব্যাখ্যা দেওয়ার অধিকার বা যোগ্যতা কার থাকবে? কারণ এখানেই তো ক্ষমতার অপব্যবহারের একটা সুযোগ তৈরি হতে পারে, তাই না? যে কেউ নিজের সুবিধামতো ব্যাখ্যা দাঁড়া করাতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বইটিও এই ঝুঁকির কথা স্বীকার করেছে। ঐতিহ্যগতভাবে ইজতিহাদের অধিকার কেবল উচ্চ পর্যায়ের ইসলামী আইন বিশেষজ্ঞদেরই দেওয়া হতো, কিন্তু আধুনিক যুগে প্রশ্ন উঠেছে, এই প্রক্রিয়ায় কি শুধু ধর্মীয় পণ্ডিতরা থাকবেন, নাকি সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা উচিত? এই বিতর্ক এখনও চলমান, এবং এর কোনো সহজ সমাধান নেই। এখানে এই ব্যবস্থার একটি বড় দুর্বলতা, বা বলা যায় চ্যালেঞ্জ লুকিয়ে আছে। আরেকটি সংবেদনশীল বিষয় হল মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা। এই বিষয়গুলোকে আধুনিক মানবাধিকারের মানদণ্ডের সাথে কিভাবে মেলানো হয়? বইটিতে এ নিয়ে কি বলা হয়েছে? এই প্রসঙ্গে বইটি আইনের আক্ষরিক প্রয়োগের বদলে এর অন্তর্নিহিত উদ্দেশ্যের উপর জোর দিয়েছে, যাকে মাকাসিদুশ শরিয়া বলা হয়। এই দর্শন অনুযায়ী ইসলামী আইনের মূল উদ্দেশ্য হল 5টি মৌলিক বিষয় রক্ষা করা: মানুষের জীবন, ধর্ম, বুদ্ধি, বংশ বা সম্মান এবং সম্পদ। বইটির যুক্তি হল, যে কোনো আইন বা নিয়ম প্রয়োগের সময় দেখতে হবে তা এই 5টি মৌলিক উদ্দেশ্য পূরণ করছে কিনা। যদি কোনো আইনের আক্ষরিক প্রয়োগ এই উদ্দেশ্যগুলোকে ব্যাহত করে, তবে বুঝতে হবে এর প্রয়োগে সমস্যা আছে। কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা আছে। আইনের আক্ষরিক প্রয়োগের চেয়ে তার উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া, এই কথাটা শুনতে খুব ভালো লাগে। কিন্তু কে নির্ধারণ করবে যে উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা? এটা কি শাসককে যে কোনো আইনকে নিজের মতো করে ব্যাখ্যা করার একটা অবাধ লাইসেন্স দিয়ে দেয় না? অবশ্যই দেয়, যদি না সেখানে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভারসাম্য থাকে। আর এখানে শুরা বা পরামর্শ ভিত্তিক শাসনের ধারণাটি আসে। বইটির মতে মাকাসিদ বা আইনের উদ্দেশ্য নির্ধারণের দায়িত্ব কোনো একক ব্যক্তি বা শাসকের হাতে থাকতে পারে না। এটি জ্ঞানী, বিশেষজ্ঞ এবং জনগণের প্রতিনিধিদের সম্মিলিত আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে হবে। শুরার মূল কথাই হল, শাসক একক সিদ্ধান্তে রাষ্ট্র চালাবেন না। এটি এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করে, যা স্বৈরাচারী ব্যাখ্যাকে প্রতিহত করতে পারে। তার মানে শুরা হলো এক ধরনের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। কিন্তু 7ম শতাব্দীর একটি ছোট নগর রাষ্ট্রের শুরা আর আজকের কোটি কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব তো এক জিনিস নয়। বইটা কি এই ব্যবধানটা নিয়ে কিছু বলেছে? হ্যাঁ, লেখকরা বলছেন
যে শুরার মূল স্পিরিট বা দর্শনকে আধুনিক গণতন্ত্রের কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, যেমন নির্বাচিত সংসদ, স্বাধীন বিচার বিভাগ এবং একটি সাংবিধানিক কাঠামো যা শাসকের ক্ষমতাকে সীমিত করে। নামটা শুরা হোক বা পার্লামেন্ট, মূল বিষয় হল শাসকের জবাবদিহিতা এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ। তবে এখানেও একটা বড় কিন্তু আছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ইসলামী শাসন নামটি ব্যবহার করা হলেও শুরার এই মূল দর্শনটিকেই উপেক্ষা করা হয় এবং এটি স্বৈরতন্ত্রের একটি আবরণ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক, এটাই ছিল আমার পরের প্রশ্ন। রাজনৈতিক অপব্যবহারের ঝুঁকি, যখন ধর্মের নামে শাসন করা হয় তখন তো যে কোনো রাজনৈতিক বিরোধিতাকে ধর্মদ্রোহিতা বলে দাগিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর সুযোগ তৈরি হয়। এবং বইটি এই ঝুঁকিকে সবচেয়ে বড় বিপদ হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে এটি ইসলামের নীতির ব্যর্থতা নয়, বরং মানুষের দ্বারা সেই নীতির বাস্তবায়নের ব্যর্থতা। একটি শাসন ব্যবস্থার নাম ইসলামী হলেই সেটি ন্যায়ভিত্তিক হয়ে যায় না। যদি সেখানে হজরত আলীর মামলার মতো বিচারিক স্বাধীনতা না থাকে, যদি শুরার মাধ্যমে শাসকের জবাবদিহিতা নিশ্চিত করা না হয়, তাহলে তার নামে ইসলামী হলেও কাজে স্বৈরতন্ত্রে পরিণত হয়। তাহলে এত সব আলোচনার পর যদি আমরা একটা সারসংক্ষেপ করার চেষ্টা করি, একদিকে এই ব্যবস্থার মধ্যে ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা এবং শাসকের জবাবদিহিতার মতো শক্তিশালী নৈতিক আদর্শ রয়েছে, অন্যদিকে আধুনিক বিশ্বের জটিলতা, বহুধর্মীয় সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক অপব্যবহারের মতো অসংখ্য ঝুঁকিও আছে। বইটির চূড়ান্ত মূল্যায়নটা কি? চূড়ান্ত মূল্যায়নটা বেশ ভারসাম্যপূর্ণ। বইটি বলছে এর শক্তি হল একটি নৈতিক সমাজ গঠনের দর্শন। মানব কল্যাণকে এটি সবকিছুর কেন্দ্রে রাখে। কিন্তু এর দুর্বলতা বা ঝুঁকি হল যুগোপযোগী ও প্রজ্ঞাপূর্ণ ব্যাখ্যার অভাবে এটি খুব সহজে স্থবির এবং এমনকি নিপীড়নমূলক হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় ঝুঁকি হল অসৎ নেতৃত্বের হাতে পড়লে এর আদর্শগুলো কেবলই শোষণের হাতিয়ারে পরিণত হতে পারে। অর্থাৎ বইটির মূল বার্তা হল, এই ব্যবস্থার সফলতা কোনো নির্দিষ্ট ফর্মুলা বা কাঠামোর উপর নির্ভর করে না। এটি নির্ভর করে কয়েকটি চলমান বিষয়ের ওপর: ব্যাখ্যার প্রজ্ঞা, নেতৃত্বের সততা এবং সবকিছুর ঊর্ধ্বে মানব কল্যাণকে স্থান দেওয়ার মানসিকতা। একদম। আদর্শ কাগজে কলমে খুব সুন্দর হতে পারে, কিন্তু তার আসল পরীক্ষা হয় প্রয়োগের ক্ষেত্রে। আদর্শ এবং বাস্তবের মধ্যে ব্যবধানটা কমিয়ে আনাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে ইসলামী শাসন ব্যবস্থা একটি জটিল আদর্শিক মডেল। এর একদিকে শক্তিশালী নৈতিক ভিত্তি এবং মানব কল্যাণের দর্শন রয়েছে, আবার অন্যদিকে আধুনিক বিশ্বে এর প্রয়োগ নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত সব চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং এগুলোকে কিভাবে মোকাবিলা করা হয় তার পদ্ধতির মধ্যেই এর ভবিষ্যৎ প্রাসঙ্গিকতা নির্ভর করছে। এটি কোনো স্থির বা সমাপ্ত বিষয় নয়, বরং একটি চলমান বিতর্ক। আমাদের হাতে থাকা লেখাগুলো বারবার আদর্শ এবং বাস্তব প্রয়োগের মধ্যে পার্থক্যের কথা বলেছে। এটা আমার মনে একটা গভীরতর চিন্তার জন্ম দেয়। প্রশ্নটি হল, যে কোনো শাসন ব্যবস্থার সাফল্য বা ব্যর্থতা, তা সে ইসলামী হোক, সমাজতান্ত্রিক হোক বা গণতান্ত্রিক হোক, কতটা তার অন্তর্নিহিত নীতির ওপর নির্ভর করে, আর কতটা নির্ভর করে সেই নীতি বাস্তবায়নকারী মানুষদের ব্যক্তিগত চরিত্র, প্রজ্ঞা ও সততার উপর। হয়তো কোনো ব্যবস্থাই মানুষের নৈতিক দুর্বলতার ঊর্ধ্বে নয়। এই প্রশ্নটি সম্ভবত আজকের আলোচনার নির্দিষ্ট বিষয়ের বাইরেও সার্বজনীনভাবে প্রাসঙ্গিক।